কি লাভ হলো 5ই আগস্টের এই অভ্যুত্থানে? পদ্মা সেতুর নাট। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, পদ্মা সেতু নিয়ে এই ভিডিওটা আমারই বানানো। আর এই একটা ভিডিও বানায়া আমি যে কি পরিমাণ সাফার করছি ভাই, আমার লাইফটা একেবারে শেষ করে দিছে শেখ হাসিনা। খুব শখ করে আমি ইউটিউবিং শুরু করেছিলাম যে বাংলাদেশের যত দর্শনীয় জায়গা আছে সব কিছু আমি তুলে ধরবো। আমার 110 সিসি একটা বাইক নিয়ে আমি পুরো বাংলাদেশটা ঘুরবো। এই লক্ষ্যে আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করি। এই চ্যানেলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 26শে জুন যেদিন পদ্মা সেতু ওপেন হলো, তারই প্রেক্ষিতে আমি চাইছিলাম যে ওখানে আমি একটা ভিডিও দিব পদ্মা সেতুটা নিয়ে, পজিটিভ কিছু, যেহেতু আমাদের একটা অর্জন এটা। আমি সারা রাত ঘুমাই নাই। দেখতে পাচ্ছেন আমার পরিবার, আমার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে যেতে দিতে চাচ্ছিল না। ওরা লাঠি সোটা নিয়ে অবরোধের মতো সামনে দাঁড়ায় আছে যে তুমি যেতে পারবে না বাবা। তারপর আমি বের হয়ে গেছি রাতে। এখন বলতে পারেন রাতে কেন বের হলাম, কারণ আমার একটা ইচ্ছা ছিল প্রথম দিনে যত তাড়াতাড়ি আমি ভিডিওটা দিতে পারবো তত তাড়াতাড়ি হয়তো ইউটিউব অ্যালগোরিদমে আমার ভিডিওটা আসবে। এজন্য আমি রাতে ঘুমাই নাই। রাতে আর্টিকেল লিখে 3টার সময় রওনা দিই। পদ্মা সেতুতে যাওয়ার পরে আমি সেখানে ভিডিও করে ভিডিওটা ছেড়ে দিই। আসার সময় আমি দেখলাম মুন্সিগঞ্জের একটা ছেলে এবং আমার সাথে যে ছেলেটা ছিল, সে, আমি নাম বলবো না, তারা দুজন মিলে আবিষ্কার করলো পদ্মা সেতুর সমস্ত নাটগুলো খোলা। অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমার ভিতরে তখন এত কিছু মাথায় ঢুকে নাই। ভাবছি যে যেহেতু আমি ইউটিউবিং করি, সচেতনতামূলকভাবে একটা পোস্ট করে দিই যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়, এই নাটগুলো যেন কেউ খুলে নিয়ে না যায়। আমি সিম্পলি একটা ভিডিও করেছি। ভিডিওটাতে পুরো যেই মেসেজটা ছিল সে পুরো ভিডিওটা আমার আপলোড হয় নাই, কারণ পদ্মা সেতুতে আমি যখন ছিলাম তখনই আমি আপলোড দিয়ে আমার বাইকটা স্টার্ট দিই। আর ওই মুহূর্তে কখন যে এটা অর্ধেক 50% আপলোড হওয়ার পর এটা আর আপলোড হয় নাই, পাবলিশড হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারি নাই। আমি যখন শ্যামলী পর্যন্ত আসলাম, এসে দেখি যে মোটামুটি এটা অনেক মানুষ দেখতেছে। আমি রিভিউটা আবার দেখার পরে যে ঠিক আছে কিনা দেখলাম যে মাত্র 1 মিনিট 26 সেকেন্ডের ভিডিও মাত্র 26 সেকেন্ডের মতো আপলোড হয়েছে, আর বাকিটা আমার আপলোড হয় নাই। আমি ভিডিওটা সাথে সাথে ডিলিট করে দিলাম। বাসাতে এসে পৌঁছাতে পারি নাই। আমার অফিসটা আবার বাসা থেকে একটু আগে। সেখানে আমি যখন দাঁড়ালাম, সাথে সাথে পুলিশ মহাশয় আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার নাম কি বায়েজিদ? হ্যাঁ, আমার নাম বায়েজিদ। আপনারা ভাববেন না যে বায়েজিদ টিকটক করেছে আমি সেই বায়েজিদ দাবি করছি। আমি কি করতে পারি আপনাদের জন্য? তিনি বললেন যে আপনি আমাদের সাথে থানায় যোগাযোগ করেন। তো অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেছে তোমার প্রবলেম হতে পারে। রোজার ঈদের সময় আমার ইন্ডিয়ার ভিসা করা ছিল, ভিজিট ভিসা, আমি যাইনি। তো কুরবানি ঈদের আগে এই ঘটনা। তারপর আমি রওনা দিলাম ইন্ডিয়া এই রাতে 11টার সময়। আমি বাসায়ও যেতে পারি না, আমার বাচ্চাগুলোর মুখ আমি দেখতে পারি নাই। আমার ক্যান্সার আক্রান্ত মা বাসায়, তার চিকিৎসা চলছে, আর আমার 17 দিনের বাচ্চাটাকে আমি রেখে আমি ওখান থেকে রাতে চোরের মতো পালিয়ে আসি ইন্ডিয়াতে। পরের দিন বিকেলে আমি ইন্ডিয়াতে ঢুকি। ইন্ডিয়াতে ঢোকার পর সেখানে আমার কি দুর্বিষহ দিনগুলো কেটেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে দিল্লি, দিল্লি থেকে পাঞ্জাব হয়ে অবশেষে আমি এই দুবাইতে চলে এসেছি। আমার মা মারা গেছে গত ফেব্রুয়ারিতে, আর প্রায় 1 বছর হতে চলল। আমি আমার মাকে যখন দেখতে গিয়েছিলাম যে যা কিছু হয় হোক, আমাকে অ্যারেস্ট করুক, আমাকে ফাঁসি দিয়ে দিক, যা হয় হোক, আমি আমার মাকে শেষ দেখা দেখব। আমি সব কিছু ছেড়ে ছুড়ে বাংলাদেশে যাই। দেখি যে না, আমাকে তারা কেউ ধরেনি। এলাকার যত গণ্যমান্য ভাই ব্রাদার যারা ছিল তারা এত পরিমাণে এমপ্যাথি দেখিয়েছে, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এলাকার মানুষজন সবসময় আমার পজিটিভটা বলেছে। বাসায় যখন গেলাম, গিয়ে দেখি আমার মা সেন্সলেস। আমার মাকে আমি আর শেষ জ্ঞানও তো আমার মাকে আমি দেখতে পারি নাই। আমার মা আমাকে হাতটা বুলায় একটু আদর করে দিতে পারে নাই। আমি যাওয়ার 2 দিন পর আমার মা মারা গেলেন। তারপর আমি আবার দুবাই চলে আসলাম। আমি আপনাদেরকে এই ঘটনাগুলো বলার কোনো এরকম কোনো কারণ নাই যে আমি ভিউ কামানোর জন্য আপনাদের এখানে এসেছি। এই ঘটনাটা তো আরো অনেক দিন আগের। আমি চাচ্ছিলাম না কখনোই আমার লাইফে এই ঘটনাটা নিয়ে আমি কারোর সাথে ডিসকাস করি, অথবা এই ওপেন কোনো প্ল্যাটফর্মে আমি জিনিসগুলো বলে, আমি কখনোই চাচ্ছিলাম না। কিন্তু আমি আজকে বাধ্য হচ্ছি। যেই স্বৈরাচারী শাসকের প্রশাসনরা এত এত মানুষকে কষ্ট দিয়েছে, দেশ ছাড়া করেছে, তারা এখন দেশ ছাড়া, কিন্তু তাদের প্রশাসন এখন পর্যন্ত সাধারণ মানুষকে শান্তি দিচ্ছে না। আমার ভাইদেরকে ধরে নিয়ে গেছে, আমার ওয়াইফের মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে, সেটা দেয় নাই।
সেটা হয়তো তারা বেঁচে খেয়েছে, অথবা তাদের আমি জানি না এটা কোন পলিসিতে তারা কারো মোবাইল নিয়ে নিতে পারে, এটা আমি জানি না। আমি ফ্যামিলিতে 2টা বছর কথা বলতে পারি নাই কারোর সাথে। আমার লক্ষ লক্ষ টাকার বিজনেস সব কিছু একেবারে পানিতে মিশে গেছে, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার ক্যান্সার আক্রান্ত মাকে আমি পরিপূর্ণ চিকিৎসা দিয়ে ওনার শেষ দিনটা পর্যন্ত আমি পাশে থাকতে পারি নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার 17 দিনের বাচ্চাটাকে আমি রেখে এসেছি, সে আমাকে চেনে না, তাকে সামনে মোবাইল ধরিয়ে দেওয়ার পর সে বুঝতে পেরেছে না এটা আমার বাবা, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু এখন তো স্বৈরাচারের পতন হয়েছে, এখন কেন আমি সাফার করব? আমি কি অনেক বড় পাপ করেছি এই ভিডিওটা করে? সিআইডি থেকে ফোন আসতেছে, আমাকে হুমকি দিচ্ছে, ওনাদেরকে যদি আমি টাকা না দেই আমি আর জীবনে দেশে আসতে পারবো না, আমার নামে ওয়ারেন্ট বের করবে। আমার সাথে যে 2টা ছেলে ছিল, এই 2টা ছেলে অন্তত 1 বছর করে জেল খেটেছে। আমি আর বাংলাদেশে যেতে চাই না, আমি কখনোই বাংলাদেশে যেতে চাই না। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, দূর থেকে দেশকে ভালোবাসবো। প্রথম যখন স্ট্রাগল শুরু করলাম দুবাইতে এসে, আমি দেখেন এই কাজগুলো করেছি, পরিশ্রম করেছি, চেয়েছি যাক, যা হারিয়েছি তো হারিয়েছি, এখন যা কিছু আছে সৎ পথে সৎভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আর কোনো গ্লানি রাখতে চাই না। আর অনেক কষ্ট করে এখন আমি ট্যুর ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছি। যারা আজারবাইজান যায়, থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, এই দেশগুলোতে যারা ঘুরে ট্রাভেল হিস্ট্রি বানানোর জন্য অনেকে ঘুরে, অনেকে শখ করে ঘুরে, যারা ঘুরতে চায় দুবাই থেকে আমি তাদের কাজ করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। যে ভাইয়েরা দুবাইতে ঘুরতে আসবেন অথবা যদি কোথাও ঘুরতে যান, তাহলে অ্যাটলিস্ট তথ্য নিয়ে হলেও হেল্প নিতে পারেন, আমার প্রবলেম নাই। আর ভিসা সংক্রান্ত কোনো বিষয় হলে ইনশাল্লাহ যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আসতে পারেন, আমাদের ট্রাভেল এজেন্সি রয়েছে। পাশাপাশি যদি আপনাদেরকে তথ্য দিয়ে কোনো সহযোগিতা করতে পারি অবশ্যই অনলাইনে মন্তব্য করবেন, ইনশাল্লাহ পাশে আছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।